This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে নজর রাখতে হচ্ছে বর্ধমানের দিকে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ, প্রতিবাদ আছড়ে পড়লো বর্ধমান স্টেশনে। আপনাদেরকে ছবি দেখাবো। জাতীয় পতাকা হাতে নাগরিকদের বিক্ষোভ, রেল লাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হটিয়ে দেয় আরপিএফ। এই মুহূর্তে আপনাদেরকে এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি আমরা, বর্ধমানের ছবি, বর্ধমান স্টেশনের ছবি। জাতীয় পতাকা হাতে নাগরিকদের বিক্ষোভ, এসআইআর শুনানির হয়রানির অভিযোগ করেছেন তারা। ছবিটা একবার দেখুন, দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। রেল লাইনের ওপরে জাতীয় পতাকা হাতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। একটু পরেই সেখানে পৌঁছে আরপিএফ, তাদেরকে সেখান থেকে তুলে দেয়। সাধারণ মানুষকে শুধু হয়রানি করা হচ্ছে, শুধু হয়রানি করা হচ্ছে। এসআইআর নামে বাদ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের আইন হিসাবে এসআইআর করতে হবে। এই এসআইআর মানছি না, সুপ্রিম কোর্ট আইন রায় হিসাবে এসআইআর করতে হবে। আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এই আমাদের বিক্ষোভ সমাজ। মূলত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী লাইভে। মূলত এনারা কারা, মূলত কি অভিযোগ, কেন রেল অবরোধ করতে গেলেন? দেখো, যেটা এনাদের মূলত অভিযোগ যে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, কারো ছোট ছোট নামের বানানের ভুল, এবং সে কারণেই তাদেরকে এসআইআর শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে। তারা গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াচ্ছেন এবং তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছে যারা রেল অবরোধ করেছিল তারা। এবং এই মুহূর্তে আরপিএফ এর সঙ্গে তাদের একটা আলোচনা চলছে এবং আরপিএফ এর তরফে এখান থেকে বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মে তারা রেল লাইনে নেমে গিয়ে রেল অবরোধ করেছিলেন। তারা কিন্তু সেখান থেকে সরে এসেছেন, আরপিএফ তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি যে আরপিএফ এর তরফ থেকে তাদের বলা হচ্ছে যে বিষয়টি তারা খতিয়ে দেখবে, এবং আশ্বাস পেয়ে তারা সেখান থেকে রেল অবরোধ তুলে নিয়ে এসছে। এবং এই মুহূর্তে বর্ধমান স্টেশনের বাইরে তারা জমায়েত করে রয়েছে এবং আরপিএফ এর সঙ্গে তারা আলোচনা করছে। এবং বেশ খানিকক্ষণ ধরে তারা কিন্তু রেল লাইন আটকে রেখেছিল। এবং যারা স্থানীয় মানুষজন, মূলত যেটা দেখা যাচ্ছে যে বর্ধমান স্টেশনের যারা টোটো স্ট্যান্ডে যে সমস্ত টোটো চালকরা থাকেন এবং যারা বর্ধমান স্টেশন চত্বরে যারা স্টেশনের বাইরে যে সমস্ত দোকানপাট রয়েছে, সে সমস্ত দোকানপাট যারা চালান, মূলত চট করে কথা বলো না। হয়রানির অভিযোগ করছেন, ঠিক আছে, কিন্তু হয়রানির অভিযোগ করছেন, অভিযোগ থাকতেই পারে, কিন্তু রেল লাইন অবরোধ করে রেল যাত্রীদেরকে হয়রানি করার কারণটা কি? একদমই তাই। দেখো, আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন, এবং মূলত তাদের যেটা অভিযোগ ছিল যে রেল লাইনের এই যে যখন অবরোধ করেছিলেন তাদের মধ্যে একজনকে পাওয়া গেছে। কি কারণে আজকে অবরোধ, কি কারণে অবরোধ? এনআরসির বিরুদ্ধে আমাদের যে মনে ক্ষোভ এবং অন্যায়ভাবে যে হিয়ারিংয়ে আমাদের ডাকছে, সেই ক্ষোভের জন্য আমাদের এই বিক্ষোভ। ঠিক আছে, ক্ষোভ তো সরাসরি প্রশ্ন করো, ক্ষোভ হতেই পারে, কিন্তু রেল লাইনে এসে রেল অবরোধ করে যাত্রীদেরকে কেন হয়রানি করছেন এনারা? 12টায় ডাকে রাত 8টা পর্যন্ত, সেটাও তো সমস্যা হয় না? সেটা সমস্যা হয় না? যাত্রীদের তো একটা ধরুন রেল অবরোধ, এইভাবে যাত্রীদেরও প্রতিবাদ জানাতে হবে, তারাও আমাদের সঙ্গে সামিল হোক, হয়ে নজর রাখো। এদিকে এসআইআর নিয়ে গোষ্ঠীকন্দল সামনে এলো শাসকের দলের এক নেতার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তৃণমূলের অপর নেতার। ভেবে দেখুন একবার। এনারা দুজনেই শাসক নেতা, প্রায় একেবারে হাতাহাতি মোড়ে চলে গেছিলেন। পুলিশ গিয়ে কোনো মতো সামাল দেয়, কিন্তু কেন এই অবস্থা? সুব্রতোষ, দেখো শুভজিৎ, মূলত হচ্ছে যে শেখ মিনু আর একজন হচ্ছে দুজনের মধ্যে একজন হচ্ছে রতুয়ার ওয়ানের অঞ্চল কমিটির সভাপতি এবং এছাড়াও রতুয়া 1 পঞ্চায়েত সমিতির তিনি পূর্ত কর্মাধ্যক্ষ। অন্যজন হচ্ছেন আবার রতুয়া 2 ব্লকের মানে পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি। এই দুজনের মধ্যে সংঘাত। একজনের অভিযোগ, শেখ মিনু যিনি অঞ্চল কমিটির সভাপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি বলছেন, তার অভিযোগ যে তিনি এসে
অন্য ব্লকের সভাপতি বা পঞ্চায়েত সভাপতি তৃণমূল নেতা তিনি এসে সেখানে উস্কানিমূলক কথা বলছেন এবং প্ররোচিত করছেন ওই যারা এসআইআর এর ভিড় রয়েছে, সেই এসআইআর মানে হিয়ারিং এর যারা লাইনে এসেছেন তাদেরকে প্ররোচিত করে হামলা চালানোর একটা উস্কানি দিচ্ছিলেন। এটা দিতে বাধা দিতে গেলে তিনি দুজনের মধ্যে সংঘাত হয় এবং কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এখন এই পাল্টা আমি সম্মান নিয়ে দলের আদর্শ ডাইরেকশন মেনে মাথা উঁচু করে কাজ করছি। সূর্য ভুল করে পশ্চিম দিকে উঠে যেতে পারে, কিন্তু আমিরুদ্দিন সাহেবকে তো ওই মানুষের কাছ থেকে করা যাবে না। সমরদাকে আমি কিছু জানাইনি। সমরদা বোধহয় বিডিও সাহেবের ঘরে ছিলেন সেই সময়, শুনলাম। আমি কাউকেই জানাই নাই, শুধু ভাইরাল ভিডিওটা যখন আসলো তুমি বলে আমাকে যেটা অসম্মানিত করার চেষ্টা করছিল, আমি তো ওটাকে মিটিয়ে দিলাম, নাহলে তো অনেক সমস্যা হয়ে যেত, প্রচুর মানুষ কেঁপে গেছে। আমি সরে চলে এলাম। তারপরে আমি আমাদের বক্সি সাহেবকে, জেলা প্রেসিডেন্টকে শুধু ভিডিওটা পাঠিয়েছি, কোনো কমেন্ট কিচ্ছু লিখি নাই। উনি দেখবে, সময় পেলে দেখবে আর কি। এদিকে রাজ্য জুড়ে আজ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ অনিশ্চিত। ডিইও অর্থাৎ জেলা শাসকদের থেকে বুথ এবং বিধানসভা ভিত্তিক তথ্যগত অসঙ্গতি তালিকা এখন এসে পৌঁছয়নি। আজ লিস্ট না বেরোলে পিছিয়ে যেতে পারে শুনানি প্রক্রিয়া। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আরেকটু ডিটেল জানতে চাইবো যে কেন আজকে তালিকা প্রকাশ হচ্ছে না, সূত্র কি বলছে, কবে নাগাদ হতে পারে? আর 3 নম্বর হচ্ছে, এতে কি গোটা প্রক্রিয়াটা একটু বিলম্বিত হচ্ছে, ডিলে হচ্ছে? শুভজিৎ, যেরকমটা শীর্ষ আদালত জানিয়েছিল যে প্রত্যেকটি ওয়ার্ড ব্লক অফিসে এই ধরনের তালিকা প্রকাশ করে দিতে হবে, যেহেতু এই তালিকা একটা গোটা সিস্টেমের মধ্যে রয়েছে, তাই দিল্লি থেকে এই তালিকা পাঠানো হবে এবং তারপর সকলে মিলে সেই তালিকাগুলো ইআরও এইআরওর মাধ্যমে সেটি ব্লক অফিসের বাইরে টাঙিয়ে দেওয়া হবে। এখন ইআরও এইআরওরা তুমি দেখবে প্রত্যেকটি শুনানি কেন্দ্রের শুনানি কিন্তু বন্ধ হয়নি, শুনানি চলছে। যারা আগে ডাক পেয়েছিলেন তাদেরকে ইতিমধ্যেই ডাকা হচ্ছে। যেহেতু এই তালিকাটা খুব সংক্ষিপ্ত, 100-150 এরকমটা তাদের হাতে ছিল, তাদেরকেই ডাকা হচ্ছে এবং শুনানি চলছে। কিন্তু গোটা তালিকা অর্থাৎ একটি বুথে যদি 1200 ভোটারের মধ্যে অন্তত 500 জন ডাক পেয়ে থাকেন, তার মধ্যে হয়তো 100 কি 150 জনের শুনানি সম্পন্ন হয়েছে, বাকি 400 জনের তালিকা, সেটা যেহেতু একটা অনেকটা বড়, সেটা সিইও দপ্তরের মাধ্যমে যখন এসে পৌঁছবে তখনই এটা দেওয়া সম্ভব হবে। যেটা আমরা কমিশন সূত্রে খবর পাচ্ছি, এখনো পর্যন্ত সেটা এসে পৌঁছয়নি। আজকের গোটা দিন রয়েছে, যেহেতু আজকের কমিশনে সকলেই কাজ করছেন, এবং তারপর কালকের পরে পরশুদিন ন্যাশনাল হলিডে। আজকের যদি না আসে তাহলে বেশ 2 দিন পিছিয়ে যেতে পারে এই তালিকা টাঙানোর প্রসেসের। পরে 10 দিন সময় দিতে হবে, তার মধ্যে ক্লেমস অ্যান্ড অবজেকশনের বিষয়টি থাকছে। গোটা প্রসিডিংস অন্তত 10 দিন পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং যত দ্রুততার সাথে এই তালিকা টাঙানো সম্ভব হবে তারপরে 10 দিন হিসেব করে সেই অনুযায়ী ভোটাররা আসতে পারেন। কার্যত সেই হিসেবেই মনে করা হচ্ছে যে এসআইআর এর যে 7 তারিখ শুনানির শেষ দিন ছিল সেটা অনেকটাই পিছিয়ে যেতে পারে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশ বা কোথায় মানছে রাজ্য সরকার? সেই নির্দেশ মানলেও তো এসআইআরটা হয়। ওনারা তাদের সুবিধা মতোই করবেন, সব জায়গায় গায়ের জোর, ঘিরে নেবে, আটকে দেবে, করতে দেবে না। তো তাহলে তো এখানকার রাষ্ট্রীয় মানে সরকারের বা কেন্দ্র সরকার, কেন্দ্রের সমস্ত সংস্থার যদি হস্তক্ষেপই না থাকে, তাহলে এটা কি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে আছে? সংবিধান নাই, এখানে সুপ্রিম কোর্ট নাই, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে গায়ের জোরে জিতে নেওয়ার জন্য। যদি সুপ্রিম কোর্ট কারো লজিক মেনে নেয় তো ভালো কথা, তো সেটা তো ওনাদের মানা উচিত। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ তো ওনাদের মানা উচিত। তো ওনারা তো হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। এসআইআর হোক এটা ওনারা চান না, কিন্তু নির্বাচন কমিশন এসআইআর করবে। আমি শুধু পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এসআইআর হবে না, এখানেও হবে। বিজেপির নেতাদের টার্গেট ফুলফিল হচ্ছে না, তাই আজকে মুর্শিদাবাদে 20 থেকে 25 লক্ষ লোকের কাছে আবার নোটিশ পাঠাতে হয়েছে এই সোকল লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা ইটসেলফ একটা ভাঁওতা। এই ভাঁওতা দিয়ে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র শুরু করেছে, এটা কিন্তু মানুষের সামনে আসবে, সুপ্রিম কোর্টের সামনে এসছে। এই লড়াই আইনিভাবে হবে, রাজনৈতিকভাবে হবে, প্রশাসনিকভাবে হবে। রাজ্য জুড়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ভাঙড় 2 নম্বর ব্লকে কিন্তু এই তালিকা ইতিমধ্যেই টানিয়ে দেওয়া হয়েছে। তথ্যগত অসঙ্গতি এবং নো ম্যাপিং এর তালিকা, ছবিটা একবার দেখুন, পরপর দড়ির মধ্যে সাজানো আছে।
প্রায় 54,000 ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের তথ্যে ভুল আছে তাদের নাম প্রকাশিত হয়েছে। শুনানির নোটিশ পাওয়ার আগেই তালিকায় নাম থাকা ভোটাররা সংশোধিত ডকুমেন্টস জমা করতে পারবেন, এমনটাই সূত্রের খবর। যদিও ভাঙড় 2 নম্বর ব্লকের অধিকাংশ লিস্টেড ভোটারই হিয়ারিং এর ডাক পেয়েছেন বলেও খবর। তথ্যগত অসঙ্গতির জেরে শুনানি কেন্দ্রে বিপুল ভিড়, বড় সমস্যা। ভোট শেষ করতে হবে এপ্রিলের মধ্যে, শুনানির দিন অনেক কমে এসেছে। আরো সময় পেলে চিন্তা ভাবনা করে কাজটা করা যেত, টিভি9 বাংলাকে বললেন সুব্রত গুপ্ত। যখন আনম্যাপড কেসগুলোর ওপর হিয়ারিং হয়েছে তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রেই এই শুনানিকে অ্যাভয়েড যাতে করা যায় সেটা সেই কাজটা করা হয়েছিল, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে সেই ব্যবস্থাটা নেই। একটা সেন্টারে আগে যা ভিড় হচ্ছিল তার 3 গুণ 4 গুণ ভিড় হচ্ছে এখন, সেটা একটা বড় সমস্যা, এটা তো নিশ্চয়ই। আর আমাদের এখানে এই সমস্যাটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইলেকশন সম্পূর্ণ করতে হবে এপ্রিলের মধ্যে, এবং তার ফলে তার মানে হচ্ছে যে আমাদের রোল ফাইনালাইজ করতে হবে তার আগে, অর্থাৎ শুনানির দিনটা অনেক কমে এসছে। কমে আসার ফলে সংখ্যাটা মানে শুনানি কেন্দ্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। এটা তো আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত, আর একটু চিন্তাভাবনা করে করা যেত, এটা নিঃসন্দেহে তাই। মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলছিলেন। তিনি আশঙ্কা করছেন 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ দিতে পারেন কমিশন। কোনো পরিকল্পনা রয়েছে? প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000-এর কাছাকাছি, সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে তাহলে তো তাও 2 কোটি হয় না। এদিকে শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ইআরওদের সতর্ক করলো নির্বাচন কমিশন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সতর্ক তো করা হয়েছে, কি বলা হয়েছে জানতে চাইবো। দ্বিতীয়ত জানতে চাইবো কোনো ডেডলাইন দেওয়া হয়েছে কিনা। তৃতীয়ত এই যে ইআরও বা ইআরওরা এটা ঠিকঠাক আপডেট করছেন না, পরবর্তী সময় যদি অনেকে একসঙ্গে করতে যান এতেও তো সমস্যা দেখা দিতে পারে। শ্রাবন্তী, একেবারেই। আর এই সমস্যার কথা মাথায় রেখেই এই চিঠি দেওয়া হয়েছে এই ইআরও এবং ইআরওদের আরেকবার সতর্ক করে দেওয়া হয়েছে। তাদেরকে জানানো হয়েছে, যেমন তোমাকে বলি, প্রায় 94 লক্ষ মানুষের মধ্যে 26 লক্ষর শুনানি ইতিমধ্যেই সমাপ্ত হয়ে গেছে। হয়তো তার সংখ্যাটা আরেকটু বেশিও হয়ে যেতে পারে। যদি ধরা যায় 30 লক্ষ মানুষের ইতিমধ্যেই যদি শুনানি সম্ভব হয়ে গিয়ে থাকে, তাহলে তার মধ্যে নিষ্পত্তি কতজনের হয়েছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি খুব সাধারণ মাপের থাকলে বা বিষয় যাই হোক না কেন সেটাতে যদি মনে করেন ইআরও যে সেটা নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে সেটা তিনি ইসিআই নেটে দিয়ে দেবেন, আপলোড করে দেবেন। অথচ দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে সেটা হচ্ছে না। এখন যদি এটা না হতে থাকে তাহলে শুনানি কমপ্লিট হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেসে হচ্ছে, অথচ আপলোড হচ্ছে না। শুনানি যখন শেষ হয়ে যাবে, সেটা যে কোনো তারিখেই হোক না কেন, আপাতত যদি 7 তারিখ হয়ে থাকে, তাহলে 7 তারিখের পরে 5 তারিখ থেকে যদি সকলে মিলে সেই একই সঙ্গে আপলোড করতে থাকেন তাহলে সমস্যা হবে। সব ইআরও যদি কয়েক লক্ষ নিয়ে এরকম আপলোড করতে বসেন, তাহলে সেই মেশিনারি প্রসেসটাতে সমস্যা তৈরি হবে। তোমার মনে থাকবে এনুমারেশন ফর্মের সময় একই সমস্যা হয়েছিল। সেই জন্যই তাদেরকে সতর্ক করা হয়েছে, দ্রুততার সাথে এটি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যাতে তারা কাজটি সমাপ্ত করেন তার নির্দেশ দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে। ধন্যবাদ। এদিকে এসআইআর নিয়ে লক্ষাধিক নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের বিধায়ক, সাংসদ, বিএলএ টুদের সঙ্গে আজকে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত ভার্চুয়াল বৈঠক হবে। সৌরভ গু আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। আমরা সৌরভের সঙ্গে যোগাযোগ করবো। এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বৈঠক করেছেন, ভার্চুয়াল বৈঠক, এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন দলের নেতা কর্মীদের, সাংসদ, বিধায়কদের, বিএলএ টুদের। আজকেও তেমনই একটি বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে থাকবেন বিধায়ক, সাংসদ এবং বিএলএ টুরা। সৌরভ গু আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কখন এই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এর আগেও তো আমরা দেখেছিলাম এসআইআর পর্বে, মানে এসআইআর এর কাজগুলো যেমন ধাপে ধাপে পাল্টিয়েছে, যেমন এনুমারেশন ফর্ম মিলিয়ে ফর্ম কালেক্ট করা, পরবর্তী সময় শুনানি, এই প্রত্যেকটা পর্বে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা করে বৈঠক করে গেছেন। তেমনই কি এই বৈঠক?
একেবারেই দেখো, এসআইআর শুরু হওয়ার আগে আমরা দেখেছিলাম প্রথম ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে এসআইআর পর্ব যখন চলেছে তখন ধাপে ধাপে 3বার বৈঠক করেছেন তিনি। একটা বিএলওদের নিয়ে করেছিলেন, আর দুটো সামগ্রিকভাবে বিএলএ 2 ছাড়া, আমি একটু ভুল বললাম, বিএলএ 2দের নিয়ে করেছিলেন এবং সামগ্রিকভাবে বিএলএ 2 এবং সংগঠন নিয়ে করেছিলেন 2টি বৈঠক। গতবারের বৈঠকে লক্ষাধিক জমায়েত ছিল, যেখানে বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি সবাই উপস্থিত ছিলেন এবং বিএলএ 2রাও ছিলেন। আজকের যে বৈঠকটাই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং 7 নম্বর ফর্ম, যা তৃণমূল কংগ্রেস মনে করছে যে এটার মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চলেছে নির্বাচন কমিশন, এটা তাদের ষড়যন্ত্র, এই রাজনৈতিক প্রচার করছেন তারা। কিন্তু সংগঠনকে কিভাবে তার মোকাবিলা করবার জন্য প্রস্তুতি নেওয়া হবে, মনে করা হচ্ছে আজকের এই বৈঠক থেকে এই সাংগঠনিক প্রস্তুতির বার্তাটাই দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল 4টার সময়। শুভজিৎ, নজর থাকবে, নজর রাখবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে যে বৈঠকগুলো করেছেন, দলের নেতাকর্মীদের একাধিক বার্তা দিয়েছেন, টাস্ক দিয়েছেন, আজকেও বৈঠক করবেন, নিঃসন্দেহে টাস্ক দেবেন। কি টাস্ক দেন, কি বলেন, নজর থাকবে। কিন্তু এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ঠিক কি বলেছিলেন শোনাই একবার। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো।